দেলোয়ার হোসেন সাইদি, তারেক মনোয়ার, দেলোয়ার হোসেন সাইদি। দেলোয়ার হোসেন সাইদি হুজুর। দেলোয়ার হোসেন সাইদি। দেলোয়ার হোসেন সাইদি। আগের বক্তা হিসাব করলে তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আর বর্তমান সময়ের হিসাব করলে হচ্ছে মিজানুর রহমান আজহারী সাহেব। দেলোয়ার হোসেন সাইদি আর বর্তমানে ডক্টর মিজানুর রহমান। সব সময়ের জন্য দেলোয়ার হোসেন সাইদি, আর বর্তমানে জনপ্রিয় হচ্ছে মিজানুর রহমান আজহারী সাহেব। ডক্টর জাকির নায়েকের লেকচার আপনারা শোনেন তো সবাই নাকি? অনেকবার আনার চেষ্টা করা হয়েছে, আসতে পারে নাই উনি বাংলাদেশে। আপনারা ওনারে আনবেন কিনা বাংলাদেশে? অবশ্যই অবশ্যই, উনি যে মাপের একজন বক্তা এবং ওনার বক্তব্য শুনে উনি একজন বিশ্ব ইসলামী স্কলার, এবং ওনার বক্তব্য শুনে আমরা দেখেছি যে বিশ্বের উন্নত দেশগুলো থেকে প্রচুর মানুষ বিধর্মীরা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন অথবা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুতরাং এরকম একজন মানুষ যদি বাংলাদেশে আসে, এটা তো অবশ্যই আমাদের জন্য সৌভাগ্যের, এবং আমরা মনে করি যে অতি দ্রুত জাকির নায়েকের মতো বক্তাদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো উচিত এবং সরকারি পৃষ্ঠপোষকতায় তাদেরকে দেশে নিয়ে আসা দরকার। আপনাদের এখানে কয় লক্ষ মানুষের আয়োজন করছেন আপনারা এখানে? এটা আয়োজকরা ভালো বলতে পারবেন, আমি যেহেতু আয়োজকের কমিটির মধ্যে নেই, তবে আমাদের ধারণা হচ্ছে যে লাখখানেক তো হওয়া উচিত, লাখখানেক হওয়া উচিত। আচ্ছা, আমরা তো বিভিন্ন জায়গায় অনেক প্রোগ্রাম দেখি, রাজনৈতিক বা গান বাজনার বা অন্যান্য মাহফিলও দেখি, কিন্তু আপনাদের মতো এই যে বৃষ্টির ভিতরে এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসছে, কোনো বিশৃঙ্খলতা নাই, কিভাবে আপনাদের এই ট্রেনিংগুলো কিভাবে পাইলেন? বিষয়টা হচ্ছে যে এটা একটা ইসলামী মাহফিল, আর ইসলামী মাহফিল হওয়ার কারণে এখানে যারা কাজ করে, সিরাত মাহফিল, এখানে যারা কাজ করে তারা কোনো না কোনোভাবে আপনার ইসলামী কালচারগুলোর সাথে জড়িত, আর ইসলাম যারা চর্চা করে থাকে, ইসলামের আদর্শ যারা বুকে লালন করে থাকে, তারা সুশৃঙ্খল হবে না তো কারা হবে? তারাই তো সবচেয়ে সুশৃঙ্খল হবে, এবং মুসলিমরাই তো পৃথিবীর সবচেয়ে সুশৃঙ্খল জাতি। তো এই কারণে আমি মনে করি যে এই অভিজ্ঞতাটাই আমাদের এখানে কাজে লেগেছে। আমাদের তাছাড়া শুধু আমরাই না, যারা দর্শক হিসেবে এসেছেন তারাও অত্যন্ত শালীনতার সাথে, ভদ্রতার সাথেই তাদের আচার আচরণ ছিল বিধেই আমাদের জন্য কাজ করাটা সহজ হয়েছে। সবাই বলতেছে দেশ সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে। তো আমরা যদি সভ্য একটি জাতি হতে চাই, প্রথম কোন জিনিসটা সংস্কার করা দরকার দেশের, আপনি কি মনে করেন? আমরা যেহেতু কোরআনকে বিশ্বাস করি এবং আমরা ইসলাম ধর্ম পালন করি, আমরা বিশ্বাস করি যে পৃথিবীতে, শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীতেই আপনার শান্তির একমাত্র পথই হচ্ছে আল কোরআন এবং আল্লাহর যে বিধান, এই বিধান যদি পৃথিবীতে বাস্তবায়ন করা যায়, বাংলাদেশে বাস্তবায়ন করা যায়, তাহলেই একমাত্র মুক্তি সম্ভব এবং আপনার চিরমুক্তি সম্ভব। কোরআন বাস্তবায়ন করার আগে আমি বলছি সংস্কার করার দরকার কি? দেশের কোন জিনিসটা সর্বপ্রথম সংস্কার করা দরকার? তো অনেক কিছুই সংশোধন করা দরকার। সর্বপ্রথম যদি আমি বলতে চাই তাহলে সেটা হচ্ছে শিক্ষা বিভাগ। আপনি দেখবেন যে আমাদের শিক্ষা বিভাগ থেকে ইসলামকে বরাবরই দূরে রাখা হয়েছে। এবার ধর্মীয় শিক্ষা ছাড়া একজন ছাত্র বা একটা মানুষ কখনো কি হতে পারে না, আদর্শবান হিসেবে গড়ে উঠতে পারে না। এবং এইটার কিন্তু অনেক উদাহরণ আমরা দেখতে পাই। যেমন একটা ইংরেজি একটা প্রবাদী আছে যে ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 আর্টস, দ্যাট ইজ রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক্স, লিভ দ্য 4th art, দ্যাট ইজ রিলিজিয়ন, দেন ইউ উইল গেট দ্য 5th art, দ্যাট ইজ রাস্কেলিটি। অর্থাৎ হচ্ছে যে আপনি যদি আপনার সন্তানকে যদি 3টি জিনিস শিক্ষা দেন, সেটা হচ্ছে পড়ালেখা এবং গণিত শিক্ষা, আর 4র্থ জিনিসটি যদি আপনি ত্যাগ করেন, সেটা হচ্ছে ধার্মিকতা, তাহলে 5ম আর হিসেবে আপনি অবশ্যই পাবেন অসভ্যতা, বর্বরতা, বেয়াদব। তো এই কারণে আমাদের এই তরুণ সমাজকে, আমাদের এই ছাত্র সমাজকে যদি আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআনকে সংযোজনের মাধ্যমে এবং আল্লাহ রাসূলের যে শিক্ষা, সেগুলো যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আনতে পারি, তাহলেই একমাত্র আমাদের এই জাতির, সমাজের মুক্তি লাভ করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। প্রথম শিক্ষা ব্যবস্থায় সংস্কার দরকার। দ্বিতীয় হলো কৃষ্টি কালচার, সংস্কৃতি, যেমন এই নাটক সিনেমা দিয়া একদম শেষ করে দিচ্ছে যুব সমাজ, আর নেশা বন্ধ করা দরকার। এই 3টা কাজ যদি করা যায় রাষ্ট্রের, প্রথমে শিক্ষা আর নেশা বন্ধ, এই 3টা কাজ হলো গুরুত্বপূর্ণ। আর হইলে যে নাটক সিনেমা, যেগুলো প্রত্যেকের হাতে স্মার্টফোন, ছোট বড়। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।